নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। হিট এট 6-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রি। পল্লবীর পর বিদিশা, কেন বারবার এই ঘটনা সামনে আসছে? যেখানে আলোর ছটা, যেখানে গ্ল্যামার, তার নিচে কি সত্যিই অন্ধকার? এই নিয়ে আমরা জানার চেষ্টা করব কেন, কি রয়েছে এর পেছনে। তা নিয়ে আমরা এই মুহূর্তে এই অনুষ্ঠানে আলোচনা করব গ্ল্যামারের অমাবস্যা। আর আমাদের সঙ্গে যেমন থাকছেন বিশিষ্ট মনোবিদ, আর তার পাশাপাশি আপনাদের দেখাবো যে কি হয়েছে ঘটনা, সেই দিন কি হয়েছিল। আবারও গ্ল্যামার দুনিয়ায় ছন্দপতন। পল্লবীর মৃত্যুর মাত্র 10 দিনের মাথায় আরও এক মডেলের রহস্য মৃত্যু। পুলিশ অনুমান করছে যে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা। কিন্তু কেন বারবার গ্ল্যামারের আড়ালে এমন অমাবস্যার অন্ধকার? কেন বারবার হারিয়ে যাচ্ছেন পল্লবী বিদিশারা? এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে অনেককে। মডেলিংয়ের দুনিয়ায় পা রেখেছিলেন বছর 4 আগে। বেশ জাঁকিয়েও বসেছিলেন, ভালো রোজগার ছিল, ছিল না কাজের অভাব। তবু কেন এমন চরম পরিণতি বিদিশাদের? ভালো আঁকতেন বিদিশা, মিশুকে হাসি খুশি ছিলেন, কিন্তু হাসির আড়ালে ব্যক্তিগত জীবনে কি জমে উঠেছিল অন্ধকার? ডুব দিয়েছিলেন অবসাদের অন্ধকারে। উঠে এসেছে লিভ ইন পার্টনার অনুভব বেরার নাম। তার বান্ধবীরাও দুজনের সম্পর্কের কথা জানতেন। অনুভবের কাছে প্রত্যাখ্যাত হয়েই কি চরম পথ বেছে নিলেন বিদিশা? বান্ধবীদের কথায় তেমনই ইঙ্গিত। বয়ফ্রেন্ডের নাম অনুভব বেরা, ওর সাথে ওর রিলেশন 6 মান্থ হচ্ছে, কিন্তু সে এখন দাবি করছে যে ওর সাথে কোনো রিলেশনই না। কিন্তু ওরা মানে নাইটে স্টে করতো ঝাড়গ্রামের একটা হোটেলে। বারবার বলতো যে সুইসাইড করে নেবো, অনুভব শুধু আমার আমার আমার। সঙ্গীকে নিজের করে পাওয়ার এমন একরোখা মনোভাবই মৃত্যু ডেকে আনল বিদিশার। দেহ উদ্ধারের পর অনুভবকে ফোন করেন বিদিশার বান্ধবীরা। তুমি বিদিশার সাথে রিলেশনে ছিলে না? আমি আজ অবধি বিদিশাকে আই লাভ ইউ বলিনি, আজ অবধি বলিনি। আমি আই লাভ ইউ বলনি, তোর ফিজিক্যালি হতে পেরেছিলে? আমি অস্বীকার করিনি ওই কথাটা একবারও, কিন্তু ওকে আমি কোনোদিনও বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। এই প্রত্যাখ্যানের চাপ ছিল, সঙ্গে একাকিত্ব, কেরিয়ারে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই, মদ, মনোরোগ বিশেষজ্ঞদের। একাকিত্ব তো একটা দিক অবশ্যই রয়েছে, তার নিজের জেদে কিংবা যেটা অনেকেই করে থাকে কেরিয়ার তৈরি করার জন্য তারা একটা স্টেপ নেয়, কিন্তু সেই স্টেপটার সাথে যে আরো অনেক কিছু জড়িয়ে থাকে। আমি পারলাম না, কি আমি হেরে গেলাম, এইভাবে যারা ভাবতে আরম্ভ করে সেটাই কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যায়। অথচ এই বিদিশাই গর্ভার অভিনেত্রী পল্লবীর মৃত্যু মেনে নিতে পারেননি। ফেসবুকে লিখেও ছিলেন সে কথা। মানে কি এসব? মেনে নিতে পারলাম না পল্লবীদের। পল্লবীর মৃত্যু যেমন মেনে নিতে পারেননি, হয়তো মানতে পারেননি নিজের জীবনের প্রত্যাখ্যানও। কিন্তু বারবার ফ্ল্যাশ বাল্বের ঝলকানি, ঝাঁ চকচকে লাইফস্টাইলের আড়ালের অন্ধকারটা যেন প্রকট হয়ে উঠছে। বারবার এই প্রশ্ন রেখেই বিদায় নিচ্ছে বিদিশা, পল্লবীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রশ্ন উঠছে অনেক, আর এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করছি আমরা, বা উৎসে যাওয়ার চেষ্টা করছি। কি হয়েছিল সেদিন আপনাদের চট করে একটু জানায়। সেটা হচ্ছে নাগের বাজারে আমাদের কাছে খবর আসে এক উঠতি মডেলের তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে, এবং তারপরেই যে বিষয়গুলো সামনে আসতে শুরু করে, তার নাম বিদিশা দে মজুমদার। সে কাজের তার কোনো অভাব ছিল না, মডেলিং সে করত, এবং একই সঙ্গে যেটা তার বান্ধবীরা দাবি করতে থাকে যে তার এক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে, এবং সে নাকি দিন কয়েক ধরে বলছে সুইসাইড করবে, যেটা তারা বিশ্বাস করতে পারেননি, কারণ খুব জলি হাসি খুশি একটা মেয়ে ছিল বিদিশা। তারপরে গতকাল বিদিশার ঝুলন্ত দেহ পাওয়া যায়। তার মা অকাতরে কেঁদে ভাসাচ্ছিলেন থানার ভেতরে, তার বাবা চুপচাপ নির্বাক হয়ে বসেছিলেন। এই গতকালের দৃশ্য ছিল। আর বিদিশার বাড়ি কাঁকিনাড়ায়, আর সেখানকার পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন সেখান থেকে কি বলছেন, আমাদের প্রতিনিধি বরুণ আমাদের সঙ্গে রয়েছেন। বরুণ, কাঁকিনাড়ায় বিদিশার বাড়ি, কি অবস্থা সেই বাড়ি, বা যারা পরিজন রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছেন, কি বলছেন, তারা কিভাবে চিনতেন বিদিশাকে?
একেবারে আমি যদি দেখি একদম শোকে মূর্ছমান বাড়ি, শোকস্তব্ধ হয়ে পড়েছে এবং প্রতিবেশী যারা রয়েছে তারাও কিন্তু এটা চিন্তা করে এখনো পর্যন্ত উঠতে পারছে না যে এই রকম বিদিশা আর নেই। এটা কিন্তু তাদের কাছে একটা সবচেয়ে বড় প্রশ্ন, কি কারণে এত বড় একটা সিদ্ধান্ত সে নিজের জীবনের প্রতি নিল। আমি যদি একটুখানি কথা বলে চেষ্টা করি দাদা, প্লিজ ডোন্ট ডিস্টার্ব প্লিজ। তারা কিন্তু একেবারে ডিস্টার্ব হয়ে রয়েছে এখানে। তারা বিভিন্ন সময় কিন্তু তারা প্রশ্নের উত্তর দিতে দিতে এতটাই কাহিল, তারা কিন্তু কেউই কথা বলতে পারছে না এবং শোকে মূর্ছমান পরিবার। তারা কিন্তু একেবারেই শোকস্তব্ধ বাড়ির সামনে তারা এলাকার বাসিন্দারা যেমন রয়েছে, পাশাপাশি তারা আত্মীয় পরিজন তারা প্রত্যক্ষ এসছেন। কিছুক্ষণ আগে কিন্তু বিদিশার দেহ আনা হয়েছিল বাড়িতে। তারপর এখান থেকে ঠিক মাত্র 5 থেকে 7 মিনিট তার মাকে যতটুকু দেখানোর সেইটুকু দেখিয়েই এখান থেকে কিন্তু তার দেহ নিয়ে যাওয়া হয় একেবারেই শ্যামনগরে যে শ্মশান ঘাট রয়েছে সেই শ্মশান ঘাটে শেষকৃত্যের জন্য। কিন্তু এলাকার বাসিন্দারা এখনো ভেবেই উঠতে পারছেন না যে বিদিশা আর নেই। সেই হাসি খুশি মেয়েটি যে সারাক্ষণ এই এলাকায় এসে মাতিয়ে বেড়াতো, বাড়িতে এসে মাতিয়ে বেড়াতো, সেই মেয়েটি আর নেই। এটা কিন্তু ভেবেই উঠতে পারছেন না তার প্রতিবেশী সহ তার যে পরিবারের লোকজন তারা। তার বাবা যেটা একটা কথা উঠেছিল, তার নাকি অসুস্থ, তিনি একটা কোনো অসুস্থতার কথা লিখেছিলেন সুইসাইড নোটে, কিন্তু তার বাবার সঙ্গে আমরা কথা বলে জেনেছি সেই ধরনের কোনো অসুখ তার কিন্তু ছিল না, এমনটাই তিনি কিন্তু বারবার করে জানাচ্ছেন। তার প্রতিবেশীরাও হতবাক যে কি করলো বিদিশা, কেন এটা করলো, এই প্রশ্ন কিন্তু বরুণ, প্রতিবেশীদের আমরা দেখছি বিদিশা হাসি খুশি ছিল। বিদিশা তাহলে কেন এই ধরনের পদক্ষেপ করলো? পুলিশ যেটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলছে, তারা কি বলছেন? তারা বিদিশার এই পরিণতির কি মেনে নিতে পারছেন? একদমই। আমি একটু চেষ্টা করবো দাদার সঙ্গে কথা বলছি। বলছি দিদি কতটুকু চিনতেন এই মেয়েটিকে? আমি তো বেশি দিন চিনতাম না। বলছি কতটুকু চিনতেন? এখানে থাকি এখানে না। থাকেন না? আপনি চিনতেন? না, আমি এখানে চিনি না। এখানে তো দেখেছেন মেয়েটাকে কখনো? না, আমি এখানে নতুন এসেছি, যা দেখেছি সেটাই বলে দাও। এখানে কিন্তু প্রত্যেকেই যারা দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকেই বলছেন না আমরা নতুন এসছি, হ্যাঁ, এইটুকুই কিন্তু তারা জানাচ্ছে। পাশাপাশি কিন্তু এই যে পাড়াটি, এই পাড়াটি কিন্তু আমি যদি বলি প্রায় 13 থেকে 14 বছর এই পাড়াটি। বরুণ তুমি সঙ্গে থাকো, বরুণ তুমি সঙ্গে থাকো। আপনারা দেখছিলেন যেখান থেকে বিদিশার বাড়ি, কাঁকিনাড়া থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি, এবং সেখানে সকলেই খুব বাক্যহারা বলা যায়, কারণ শোকে মুহ্যমান। বিদিশাকে তারা দেখেছেন খুব ছোট থেকে খুব হাসি খুশি, এবং যখনই বাড়িতে আসতো সে কাজের পরে মাতিয়ে রাখতো পাড়া প্রতিবেশী এবং বাড়ি। সেই জায়গায় তারা এই পরিণতি একেবারে মেনে তো নিতে পারছেনই না, এবং তারা ভাবতেই পারছেন না যে বিদিশা কোনোভাবে আত্মহত্যা করতে পারে। কিন্তু আপনাদের একটা তালিকা আমরা তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে টলিউড বলিউডে এরকম মৃত্যু সামনে এসেছে যার মধ্যে রহস্য আছে, এবং সেই মৃত্যুর পর উঠে এসেছে বারবার আত্মহত্যার তত্ত্ব। যেমন টলিউডের রহস্য মৃত্যুর মধ্যে রয়েছে 20শে ফেব্রুয়ারি কলকাতার ফ্ল্যাট থেকে বর্ধমানের বাসিন্দা অভিনেতা সুবর্ণা ঝার দেহ পাওয়া যায়। 2018 সেপ্টেম্বরে জলপাইগুড়ির একটি হোটেলে অভিনেতা পায়েল সরকারের ঝুলন্ত দেহ পাওয়া যায়। 2017 ফেব্রুয়ারির এমনই একটা ঘটনা, যেখানে বাইপাসের ধারে ফ্ল্যাটে হাতে শিরা কেটে অভিনেতা বিতস্তা সাহার দেহ পাওয়া যায়, শিরা কাটা অবস্থায়, হাতে শিরা কাটা অবস্থায়। আরও একটি ঘটনা 2015 সালে আসে। পর্ণশ্রীর ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অভিনেতা দিশা গঙ্গোপাধ্যায়। এর শুধু টলিউডের কথা আমরা যেমন বলছি, শুধু টলিউড নয়, এই ছবি বলিউডেও রয়েছে। একাধিক মৃত্যু সামনে এসেছে যেখানে আত্মহত্যার তত্ত্বই সব থেকে জোরালো হয়েছে। 2021-এ মুম্বাইয়ের গোরেগাঁওয়ে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতা সন্দীপ নাহারের দেহ। আত্মহত্যা বলে অনুমান করে পুলিশ। ঠিক 1 বছর আগে 2020-তে করোনার সময় নভেম্বরে হিমাচল প্রদেশের একটি গেস্ট হাউসে মেলে অভিনেতা আসিফ বাসরার দেহ। তাকে অনেক ছবিতে আমরা দেখেছি। 2020-তে জুনে বান্দ্রা বাড়ি থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ পাওয়া যায় এবং আত্মহত্যা বলে অনুমান করে পুলিশ। অনেক কথা উঠে আসে সেই সময়।
2013 সালের জুনে জুহুর ফ্ল্যাট থেকে জিয়া খানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, মেলে সুইসাইড নোট। কেন এই ঘটনা বারবার সামনে আসছে? গ্ল্যামারের জগতে কেন এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে বারবার আত্মহত্যার তত্ত্ব জুড়ে দেওয়া হচ্ছে? সত্যি কি এর কোনো আসল কারণ রয়েছে, কি রয়েছে, পুরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। অলকানন্দা মুখার্জি, বিশিষ্ট মনোবিদ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অলকানন্দা দি, আপনাকে স্বাগত জানাই। প্রথমে একটু জানতে চাইবো যে এত আত্মহত্যার ঘটনা সামনে এসেছে, যে টলিউড হোক বলিউড হোক, এক্ষেত্রে পৌলবী এবং তার কিছুদিনের মধ্যেই আবার বিদিশার নাম যোগ হলো। এই ঘটনাগুলো গ্ল্যামার দুনিয়ায় কেন বারবার ঘটছে? কি কারণ থাকতে পারে? দেখুন, সবচেয়ে প্রথম যেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে, এই মানে গ্ল্যামার ইন্ডাস্ট্রি ইনক্লুডিং ইন টুডেজ ওয়ার্ল্ড, মানে পুরো ব্যাপারটাই এত ফাস্ট পেসড আর র্যাট রেসের যে কোনো কিছুর জন্যেই সময় নেই। মানে সব কিছুই আমার এক্ষুনি চাই, এই মুহূর্তে চাই, অ্যাজ এফ কোনো কিছুর জন্যেই যেন আমি আর ওয়েট করতে পারবো না। তো সাকসেস হোক কি, সেটা আমার কোনো একটা কিছু একটা ফিল্ম প্রজেক্ট পাওয়া হোক, কোনো একটা সিরিয়ালের প্রজেক্টের পাওয়া হোক, মানে সেটার জন্য সেটা যদি না হয়, অ্যাজ ইফ দ্যাট ইজ দ্য এন্ড অফ এভরিথিং, দ্যাট ইজ দ্য এন্ড অফ মাই সাকসেস, দ্যাট ইজ দ্য এন্ড। না, এই যে আপনি যেটা বলছেন, না পাওয়া, না শোনা, এটা একটা মূল কারণ হতে পারে। একদমই, মানে এই যে যখনই আমাকে যেটা পেতে হবে, আমাকে এক্ষুনি পেতে হবে, আমাকে যদি সেটা ওয়েট করতে হয়, ওই ওয়েটিংটা আমরা শিখতে পারি না, ওই ওয়েটিংটা আমরা জানি না যে কিভাবে ওয়েট করব। আর এই রিজেকশন, যে আমি না হলাম, এই যে এবার আমি পেলাম না এই প্রজেক্টটা, সেইটা অ্যাজ ইফ দ্যাট ইজ দ্য এন্ড অফ মাই লাইফ। কেন আমরা রিজেকশন নিতে পারি না? বিকজ রিজেকশন নিলে আমাদের মনে হয় যে এর পরে বোধহয় আর কোনো আশা নেই, এটাই সব কিছু। তাই জন্যে রিজেকশনটা আমাদের কাছে এতটা বেশি মানে আঘাত দেয় আমাদেরকে, মানে অ্যাজ ইফ মনে হয় যে এরপর বোধহয় এই রিজেকশন থেকে আর মন উঠতে পারবে না। সো মানে এই জায়গাটা আই ওয়ান্ট টু ইউজ দিস মিডিয়া টু লেট, মানে আমাদের ইয়াংস্টার্স হোক, বড়দের হোক, সবাইকে, আমি অ্যাডাল্ট সবাইকে বলছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হোল্ড ইয়োর ইম্পালস। আমাদের ইম্পালস, আমাদের ইচ্ছে, আকাঙ্ক্ষা, সব কিছুর মধ্যেই একটা রিয়েলিটি থাকা, মানে তার সাথে রিয়েলিটি টাচটাকে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি শুধুই নিজেদের ইম্যাজিনেশন, ফ্যান্টাসির জগতে থাকি, তাহলে কিন্তু আমরা রিয়েলিটির বাস্তবের সাথে আমাদের কানেকশনটা থাকবে না। অ্যান্ড বাস্তবের সাথে কানেকশন না থাকলে আমরা যতই ট্যালেন্টেড হই, আমাদের যতই ইন্টেলিজেন্ট হই, আমাদের যতই ক্রিয়েটিভিটি থাকুক না কেন, আনটিল অ্যান্ড আনলেস উই আর ইন টাচ উইথ রিয়েলিটি, আমরা কিন্তু আমাদের কোনো ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, কোনো কিছুই কিন্তু আমরা দেখাতে পারবো না। সো তার জন্য আমাদের বাস্তবের সাথে কানেক্টেড থাকা, রুটেড থাকা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বেড়ে ওঠার ক্ষেত্রে কিভাবে এই শিক্ষাটা ঢোকানো যায়, এই রিয়েলাইজেশনটা, এটা কিভাবে ঢোকানো যায়? বেড়ে ওঠার ক্ষেত্রে আমি এই দায়িত্বটা অনেকটাই বাবা মাকে দেব। যে দেখুন, আজকালকার মানে ইন টুডেজ সোসাইটি মোস্ট অফ দ্য পেরেন্টস, মানে মোস্টলি বোথ অফ দেম আর ওয়ার্কিং। সো তার জন্য কি হয় যে অনেক সময় মানে মা বাবাদের মধ্যে না একটা গিল্ট কাজ করে, যে আহারে আমি বাচ্চাকে এতটা সময় দিতে পারলাম না, এটা করতে পারলাম না, তার জায়গায় আছে ঠিক আছে একটু বায়না করছে দিয়ে দিই, আমাদের তো সামর্থ্য আছে, আমরা তো পারি, দেবো না কেন? দুটো খেলনা চাইছে, 5টা চকলেট চাইছে, এটা না দেওয়ার মতন কি আছে? শুধু শুধু বাচ্চাকে কেন কষ্ট দেবো যদি আমার সেই ক্ষমতা থাকে? তো এতে কি হচ্ছে, বা অ্যাজ পেরেন্টস আমরা নিজেদের ডিজায়ার্সগুলো ফুলফিল করছি, আমাদের নিজেদের গিল্টগুলোকে রিডিউস করছি অ্যাট দ্য কস্ট অফ দ্য চাইল্ডস মাইন্ডসেট। বাচ্চা কিন্তু শিখছেই না যে আমাকেও ওয়েট করতে হতে পারে, ওয়েটিংটা কোনো মানে অপরাধ নয়, ওয়েটিংটা এরকম নয় যে ওয়েট করা যায় না, বোর ফিল করা যায় না। আই ক্যান ফিল বোর্ড, আই হ্যাভ টু স্টে বিইং ইন আ বোর্ড স্টেট। এটা যে প্র্যাকটিক্যাল, এটা যে সম্ভব, এটাই কিন্তু অনেক সময় বাবা মারা মানে বাচ্চাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছায় না। একটু বায়না করলেই আচ্ছা ওকে দিয়ে দে, একটু কান্নাকাটি করলেই আচ্ছা ওর কান্নাটা বন্ধ কর। কান্না বন্ধ করার দরকার নেই, ও কাঁদুক, ও ওই স্টেটে থাকুক, ও বুঝুক যে না পাওয়া মানে কি। ওই কাঁদতে একেবারে আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করবো, আরেকটু কথাও বলবো। আপনি আমাদের সঙ্গে থাকুন, একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর এবং আমাদের সঙ্গে অলকানন্দা মুখার্জি বিশিষ্ট মনোবিদ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অলকানন্দা, ঠিক আপনি যেটা বলছিলেন যে কি করা যেতে পারে এখান থেকে, ছোট থেকে কিভাবে শিক্ষা দেওয়া যেতে পারে, না শোনার অভ্যেস কিভাবে গড়ে তোলা যেতে পারে, এই জায়গায় জানতে চাইবো যে সম্পর্কের ক্ষেত্রে না বা বকাবকি করতে অনেক সময় বাবা মারাও ভয় পান যে কিছু না করে ফেলে। তো এই জায়গায় বাবা মার যেমন কিছু করণীয় আছে, একটা সময় আমাদের নিজেদেরও কিছু করণীয় থাকে, সেলফ কাউন্সিলিং এর খুব প্রয়োজন হয়। এই জায়গাটা আপনি কি বলবেন, এখানে কি করণীয়? একদম, মানে দেখুন ছোটবেলার জায়গাটা তো ডেফিনেটলি বাবা মার জুরিসডিকশনে, বাবা মার যে জায়গাগুলো একটু আগে আমি বললাম যে তাদেরকে অ্যালাউ করা, সেই নায়ের মধ্যে থাকা, সেই খারাপ লাগার মধ্যে থাকা, তো এই ওই থাকাটা না খুব ইম্পর্টেন্ট। যখনই আমি একটা মানে খুব নিজের ভালনারেবিলিটির মধ্যে থাকছি, মানে আমি খুব কষ্ট পাচ্ছি, কিন্তু আমি কষ্টটার মধ্যে থেকে ইমিডিয়েটলি আমি বেরোতে পারছি না বা বেরোনোর কোনো স্কোপ নেই, অ্যান্ড আমি ওই খারাপ লাগার মধ্যে থেকে আমি ওই খারাপ লাগাটাকে সারভাইভ করছি, এই ইনফরমেশনটা নিজের কাছে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট যে আই ক্যান সারভাইভ ভালনারেবিলিটিস। আমি যদি খুব খারাপ সময় দিয়ে যাই, আমার যদি খুব কষ্ট হয়, এরম না যে আমি ডিসইন্টিগ্রেট করে যাব, আমি আর বেঁচে থাকতে পারবো না, আমার পক্ষে কিছুই আর সেটাকে গড়ে তোলা সম্ভব নয়। এইটা কিন্তু আমরা নিজের ক্ষমতা থেকেই আস্তে আস্তে বুঝি যে এই যে খারাপ লাগলেও আমার খুব কষ্ট হলো, মা আমাকে চকলেটটা দিল না, মা আমাকে ফোনটা দিল না, মা আমাকে সাইকেলটা দিল না, কিন্তু আমি ওই খারাপ লাগার থেকে, ওই না পাওয়ার থেকে আস্তে আস্তে আমি উঠে দাঁড়ালাম, আমি অন্য কিছু দেখতে শুরু করলাম, অন্য কিছু ভাবতে শুরু করলাম, নিজেকে বোঝালাম যে ঠিক আছে আমি এখন পাবো না। এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যে আমি গেলাম, নিজের মনকে বোঝালাম, উইচ মিনস ইট ইজ মাই স্ট্রেংথ, এটা আমার ক্ষমতা। এই ক্ষমতাটা আমাদের সবার নিজের ব্যাপারে সচেতন থাকা খুব দরকার যে আমাদের প্রত্যেকজনেরই ক্ষমতা আছে না পাওয়া থেকে আবার উঠে দাঁড়ানোর। একদম মুদ্রা কথা আপনি বললেন অলকানন্দা, অনেক ধন্যবাদ। অলকানন্দা মুখার্জি বিশিষ্ট মনোবিদ, তিনি আমাদের সঙ্গে ছিলেন। না শোনার অভ্যেস যেমন করাতে হবে বাবা মাকে, ঠিক তেমনই না শুনলে যে জীবনে ওখানেই দাঁড়িয়ে পড়ে যাচ্ছে এমনটা নয়, বিকল্পের সন্ধানেও নিজেকে নিয়োজিত রাখতে হবে, তবেই সমস্যা থেকে বের হওয়া সম্ভব হবে। এখানেই শেষ করছি। সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।